আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক যেই অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান ক্লাসে। দেখো, আমাদের পাঠ্য বইতে কিছু নমুনা প্রশ্ন রয়েছে এবং সেই নমুনা প্রশ্নের মধ্যে আমরা আজকে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞানের পরিচিতি নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো। আমাদের প্রথম অধ্যায়ে ১ থেকে ১০ সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে। আমরা এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। খেয়াল করে দেখো, ১ নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? দেখো, হিসাব বিজ্ঞানকে বলা হয় অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞানকে বলা হয় একটা তথ্য ব্যবস্থা। কি ব্যবস্থা ভাইয়া? তথ্য ব্যবস্থা। তাহলে উত্তর হিসাবে আমরা নিয়ে নিতে পারি খ নাম্বারটা। ২ নম্বর প্রশ্ন বলেছে প্রাচীনকালে মানুষ রশিতে গিট দিয়ে কিসের হিসাব রাখত? প্রাচীনকালে মানুষ রশিতে গিট দিয়ে হিসাব রাখত শিকারকৃত পশু পাখির সংখ্যা। অর্থাৎ যেহেতু তারা আগের দিনে মানুষ অক্ষর জ্ঞানহীন ছিল, অর্থাৎ তারা নাম্বার ক্যালকুলেশন করতে পারতো না, এজন্য তারা তাদের নিজেদের মতো করে বোঝার জন্য রশিতে গিট দিয়ে দিয়ে তারা আসলে হিসাবগুলো রাখার চেষ্টা করত। ৩ নম্বর প্রশ্ন দেখব, লুকা প্যাসিওলি কি ছিলেন? লুকা প্যাসিওলি ছিলেন একজন গণিতবিদ। খেয়াল করে দেখো, আমাদের ১৪৯৪ সালে লুকা প্যাসিওলি নামের একজন গণিতবিদ, একজন ধর্মযাজক, একজন দার্শনিক, তিনটাই তার পেশা ছিল। তিনটার মধ্যে আমরা যেটাই অপশনে পাবো সেটাকেই উত্তর হিসাবে নিয়ে নিব। বাট আমাদের কাছে তার পরিচয়টা হচ্ছে একটা গণিতবিদ হিসাবে, তার কারণ তিনি যে একটা বই লিখেছিলেন সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপার্শনালিটা, এই যে একটা বই লিখেছিল, এই বইটা মূলত ছিল গণিত শাস্ত্রের উপরে। তার মানে আমরা কিন্তু লুকা প্যাসিওলিকে চিনি দার্শনিক হিসাবে না, মানে তার দার্শনিক বিষয়ে যেই তার যে অবদান বা তার যে জ্ঞান, ওই জ্ঞানের কারণে তাকে আমরা চিনি না। আমরা তাকে চিনি গণিত শাস্ত্রে তার যে অবদান রয়েছে বা গণিত শাস্ত্রে তার যে কন্ট্রিবিউশন রয়েছে সেইটার সুবাদে আমরা আসলে লুকা প্যাসিওলিকে চিনি। এই কারণে আমরা লুকা প্যাসিওলিকে বলবো তিনি একজন গণিতবিদ ছিলেন। ওকে, ৪ নম্বর প্রশ্নটা আমরা দেখব, হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে। দেখো, হিসাব বিজ্ঞানে আমরা তথ্যকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, তথ্যের ব্যবহারকারীকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। একটা হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা আমার প্রতিষ্ঠানের হিসাবের সকল তথ্যগুলো জানে, তাদেরকে আমরা বলি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং যারা আসলে সকল তথ্য জানে না বা যাদেরকে আসলে আমরা সকল তথ্য সরবরাহ করতে পারি না, যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না, তাদেরকে আমরা বলি বাহ্যিক ব্যবহারকারী। তো আমাকে এখানে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে বাহ্যিক ব্যবহারকারীকে, বাহ্যিক ব্যবহার হচ্ছে কর কর্তৃপক্ষ, তার কারণ মালিক, তিনি মালিক হিসাবেই প্রতিষ্ঠানের সকল তথ্য জানার অধিকার রাখেন। ব্যবস্থাপক বা ম্যানেজার, তিনি প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে তিনি আসলে সকল হিসাব তথ্যগুলোই তিনি জানেন বা তার কাছে থাকেন। অভ্যন্তরীণ নিরীক্ষক, তিনি যে প্রতিষ্ঠানের হিসাবগুলো সংরক্ষণ করেন, এই সংরক্ষণ করার জন্যই কিন্তু তার কাছে সকল তথ্যগুলো থেকে যায়। তাহলে উত্তর কি? ৪-এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার ৫ নম্বর প্রশ্নে বলেছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? ৫ নম্বর প্রশ্ন, ৫ নম্বর প্রশ্নে কি বলেছে? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা। আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থাটা নির্ণয় করা। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার ৬, বলা আছে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ হলো। সেবামূলক কিন্তু অমুনাফাভোগী। ভাইয়া, সেবামূলক কিন্তু অমুনাফাভোগী মানে যারা মূলত কি করে? আমাদেরকে সেবা প্রদান করে, আমাদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু তাদের টাকা নেওয়ার পেছনে মুনাফা অর্জনের কোনো ইচ্ছা থাকে না। সেটা কি? সেটা হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার সামাজিক প্রতিষ্ঠান। ১ এবং ৩, ১ এবং ৩ কোথায় আছে? খ নাম্বার প্রশ্নে আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ।
চলে যাব 7, 8 ও 9 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপকে বলা আছে ফ্যালকন ফার্মেসি ওষুধ ক্রয় বিক্রয়ের একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে অভিজ্ঞ হিসাব রক্ষক জনাব শাহিনকে নিয়োগ দিল। 7 নম্বর প্রশ্নে বলেছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ে জনাব শাহিন নিচের কোনটিকে বিবেচনা করবেন। দেখো, লাভ ক্ষতি নির্ণয়ে জনাব শাহিন তিনি বিবেচনা করবেন বিক্রিত ওষুধের ব্যয় কত, অর্থাৎ তিনি যেই ওষুধটা বিক্রি করেছে ওই বিক্রি করা ওষুধের জন্য তাকে কত টাকা ব্যয় করতে হয়েছিল, ওই ব্যয়টার হিসাব করে তিনি একটা মুনাফা অর্জন করবেন, মানে মুনাফা ধার্য করবেন, দেন তিনি আসলে ওইখানে লাভের একটা মুখ দেখতে পারবেন। আচ্ছা, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য ফ্যালকন ফার্মেসিকে কোনটি নিয়ন্ত্রণ করতে হবে, তাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখা লাগবে যে কোনো প্রতিষ্ঠান সে যদি কি করতে চায়, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চায়, সে যদি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। এখন প্রতিষ্ঠানের জন্য ব্যয় কোনটা? প্রতিষ্ঠানের জন্য ব্যয় হচ্ছে বিদ্যুৎ বিল। প্রতিষ্ঠানের জন্য ব্যয় কোনটা? প্রতিষ্ঠানের জন্য ব্যয় হচ্ছে বিদ্যুৎ বিল, তাই না? ওকে, এরপরে 8 নম্বর প্রশ্নের পরে তাহলে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য অর্জনে জনাব শাহিনকে নির্ণয় করতে হবে। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য অর্জনে জনাব শাহিনকে নির্ণয় করতে হবে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে, মোট সম্পত্তির পরিমাণটা নির্ণয় করতে হবে, দায় ও মালিকানা সত্ত্ব, অর্থাৎ তিনটাই কিন্তু আমাদের জন্য উত্তর। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে হিসাব বিজ্ঞান সক্ষম হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে হিসাব বিজ্ঞান অধিক মুনাফা অর্জনে সহযোগিতা করতেছে, সময় ও শ্রম লাঘবে সহযোগিতা করতেছে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণেও সহযোগিতা করতেছে। তাহলে উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য উত্তর। তাহলে খেয়াল করে দেখো, প্রথম অধ্যায়ে আমাদের যেই 10টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই খুব সুন্দরভাবে আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আমার আরও একবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।